শোনো, একটা কথা বলি তোমার। তোমার মায়ের আয়ু মনে হচ্ছে আর বেশি দিন নেই, একেবারেই নড়বড়ে অবস্থা। এই সুযোগে আমাদের কিন্তু একেবারে সবকিছু হাতিয়ে নিতে হবে। না না, এখন আমাদের এত তাড়াহুড়ো করলে চলবে না। মায়ের মৃত্যু অবধি আমাদের এখন অপেক্ষা করতেই হবে। এখন থেকেই তো মাকে দিয়ে সব লিখিয়ে পড়িয়ে না নিলে মৃত্যুর পরে খুব অসুবিধা হবে। তখন আবার তোমার ছোট ভাই সমান সমান সম্পত্তির ভাগ চেয়ে বসবে। তখন কি করবে তুমি? বুঝতে পারছো না তুমি? ও একটা বোকা গাধা। ছোটবেলা থেকে আমি ওকে যা বলেছি ও অন্ধের মতো আমাকে তাই বিশ্বাস করেছে। একবারে হাঁদারাম ওটা একটা। শোনো, এবারেও আমি এই সুযোগটা নিয়ে ঠিক সঠিক সময় সঠিক চালটা ছালতে হবে। এখন তুমি তাড়াহুড়ো করে মায়ের কাছে গিয়ে কিছু বলো না, তাতে আরো হিতে বিপরীত হবে। মা যদি এখন রেগে গিয়ে এখনই সব ভাগাভাগি করে দেয়, তাহলে কিন্তু সব হারাবো আমরা। তার থেকে বরং একটু অপেক্ষা করো সঠিক সময়ের জন্য। ওহ, বাপরে বাপ, কাশিটা বড্ড বেড়েছে। ছোট খোকা কালকে ওষুধ এনে এনে দিয়েছিল বৈদ্য মশাইয়ের কাছ থেকে, কিন্তু তাও শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না। আমি কতবার তোমায় বলি গো বৌমা, বয়স হয়ে গেছে, ঘাটে যাবার সময় এসে গেছে, এখন আর আমার পেছনে অযথা টাকা পয়সা খরচ করো না। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। আরে বাবা, বুড়ি অচল মানুষকে তুমি যতই যত্নে রাখার চেষ্টা করো, সময় এলে তাকে যে যেতেই হবে। এসব কথা আপনি কেন বলছেন মা? আপনি হলেন আমাদের পরিবারের বটগাছ। এই বটগাছের তলায় আমরা খুব শান্তিতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারি। আপনি যদি এই রকম কথা বলেন, তাহলে আমাদের কি হবে বলুন তো? আপনার ছেলে তো ওষুধ এনে দিয়েছে বৈদ্যমশাইয়ের কাছ থেকে। ওষুধ তো সবে একদিন পড়েছে পেটে, আরো কয়েকদিন খান, দেখবেন ঠিক সুস্থ হয়ে যাবেন। আর এই যে দিদি ভাই তো কুলেখাড়া পাতা বাটছে, তার রসটা ভালো করে খাবেন, দেখবেন খুব উপকার হবে, গায়ে রক্ত হবে। আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনাকে সুস্থ করে তোলার, অথচ আপনার নিজেরই যদি ইচ্ছা না থাকে, তাহলে কি করব বলুন তো? বুড়ি বলছে যে বুড়ি আর বাঁচতে চায় না, অযথা খরচ করতে হবে না, বুড়ি নিজেই ঘাটে যাবার জন্য একেবারে প্রস্তুত। অথচ এই ছোট বৌমা আর ছোট ছেলের আধিক্যতা দেখো, দেখলে গা পিত্তি জ্বলে যায়। দিদি ভাই, ও দিদি ভাই, পাতাগুলো বাটা হয়েছে? তাহলে দাও, আমি ভালো করে রসটা ছেঁকে ফুটিয়ে মাকে দিই। এই পাতার রস খেলে মায়ের যে গায়ে রক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেছে, দিচ্ছি, দাঁড়া। উফ বাবা, কতক্ষণ ধরে বেটেই যাচ্ছি, হাত দুটো একেবারে ব্যথা হয়ে গেল। এটা হয়ে গেলেই আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব রে। বাকি কাজ বরং তুই করে দিস। আর আজকে বাসনগুলো আমি মাজতে পারবো না, হাতের কবজিগুলো বড্ড ব্যথা করছে, ওটাও তুই করে নিস। হ্যাঁ গো, তুমি যাও বিশ্রাম নাও, আমি বরং সব করে দেব। শোনো, দুই বৌমাকেই বলছি, আমি তো বেশি দিন থাকবো না। এখন যেমন দুজনে মিলে মিশে সব কাজ করছো, ভালোভাবে থাকছো, তখনও কিন্তু ভালোভাবেই থেকো। সম্পত্তি নিয়ে কোনো দিন মারামারি করবে না। যা আছে সব সমান ভাবে দুই ভাইয়ে ভাগ করে নিও, কেমন? বললেই হলো যে সমান ভাগে ভাগ করে নেবে। দাঁড়া না, তুই মর, তারপরে দেখবো কত সমান ভাগে ভাগ হয়। এই বেশ কিছু মাস যাবার পরেই হঠাৎ একদিন তাদের শাশুড়ি মায়ের মৃত্যু ঘটল। এই মৃত্যুতে ছোট ছেলে আর ছোট বৌমাই খুব কষ্ট পেয়েছিল। বড় ছেলে বড় বউকে দেখে তেমন কিছু মনে হয়নি যে তারা খুবই শোকগ্রস্ত।
উফ, এতদিনে সেই দিনটা উপস্থিত হলো। আজ মনে হচ্ছে আমার অনেক দিনের জমানো স্বপ্ন পূরণ হতে চলেছে, কি বলো? হ্যাঁ গো হ্যাঁ, এতদিন বাদে মনে হচ্ছে আমি সবকিছু হাতের মুঠোয় পাবো। কালকেই কালকে গিয়ে আমি সবকিছু সব বুঝে নেব। মাঠে আমাদের মোট 20 কাঠা জমি রয়েছে, তার মধ্যে 18 কাঠা আমি নেব আর 2 কাঠা ভাইকে দিয়ে দেব। জমির তো একটা সুরাহা হলো, কিন্তু বাড়িটার কি হবে? আমি কিন্তু এই বাড়ির একটা কণাও ওদের দুজনকে দিতে চাইছি না, এই বলে রাখলুম। আমি যেন খুব দিতে চাইছি। আমি কালকেই ওদের দূর দূর করে তাড়িয়ে দেব আর বলবো বাড়ির ওই পেছনে গোয়াল ঘরটায় থাক তোরা। উফ, আমার যে আর তস হয়েছে না গো, কখন যে কাল সকালটা হবে। কিন্তু তুমি যে বলছো ওই 18 কাঠা জায়গা নেবে, কতটা জমি তুমি চাষ করতে পারবে? সারাদিন তো বাড়িতে শুয়ে বসেই থাকো, এত খাটনি তোমার পোষাবে তো? ধুর, এত কষ্ট করে চাষ কে করবে? আমি তো ওই 18 কাঠা জমি ভাইকে দিয়েই চাষ করাবো, তার বদলে কিছু পারিশ্রমিক ওকে ছুড়ে দেব। তুমি ওসব নিয়ে বেশি চিন্তা করো না, একবারে সব প্ল্যান আমার মাথায় ঠোকে নিয়েছি। এই না হলে আমার বরের বুদ্ধি, আমার সঙ্গে থেকে থেকে তোমার মাথাটাও দেখছি খুব ভালো করে খুলে যাচ্ছে। পরের দিন সকাল হতেই শোন ছোট, আজকে থেকে কিন্তু আমি সংসারের কোনো কাজই করতে পারবো না। মা মরে যাওয়ার আগে যতই বলে যাক না কেন যে দুজনে মিলে ঠিকভাবে থাকবে, সমানভাবে ভাগ করে নেবে, সবকিছু কাজ ভাগাভাগি করবে, আমি অত কিছু পারবো না। আমি হলাম এই বাড়ির বড় বউ, তাই সবকিছুর ওপরই আমার কর্তৃত্ব চলবে। শাশুড়ি চলে যাওয়ার পরে তো এই বাড়ির কর্ত্রী আমি হয়েছি, তাই তো? সে কি দিদি, মিলে মিশে থাকাই তো মানুষের ধর্ম। তুমি আজকে হঠাৎ এইরকম কথা কেন বলছো? শুধু আমার বউই বলছে না, আমিও বলছি। ভাই শোন, মাঠে তো আমাদের মোট 20 কাঠা জমি, তার মধ্যে 18 কাঠা আমি নেব আর 2 কাঠা তুই নিস। কারণ দেখ, এই বাড়ির বড় তো আমি, তাই এই বাড়ির বড় ভাগটা আমিই নেব। সব তুমি কি বলছো দাদা? তুমি যদি আমাকে 2 কাঠা জমি দাও, তাহলে আমি চাষ করে খাবো কি আর সংসারই বা কিভাবে চালাবো? শুধু তোকে 2 কাঠা জমি দিচ্ছি সেটা তো নয়, আমার এই 18 কাঠা জমিতে তোকে চাষের দায়িত্বটাও তো দিচ্ছি। ওখানে তুই চাষ করবি, তার বদলে পারিশ্রমিক তোকে আমি ঠিকই দিয়ে দেব। আর হ্যাঁ, এই বাড়িতে কিন্তু আজকে থেকে তোরা থাকতে পারবি না। বাড়িটাও আমরাই নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা বড়। ওই পেছনের গোয়াল ঘরে তোরা নিজেদের থাকার ব্যবস্থা করে নিস। কিন্তু গোয়াল ঘরটা তো ভাঙা, ঝড় বৃষ্টিতে কি করে থাকবো আমরা ওখানে? সে তোরা কি করে থাকবি তোদের ব্যাপার, আমাদের জায়গা বোঝাবার কর্তব্য ছিল, বুঝিয়ে দিয়েছি, ব্যাস। কিন্তু ছেড়ে দাও, এখানে আর কথা বলে কোনো লাভ নেই। এরা সবকিছু ঠিকঠাক করেই নিয়েছে, তোমারই অভাগা কপালে কিচ্ছু জোটেনি। চলো, ঘর থেকে তো জিনিসপত্র নিয়ে গোয়াল ঘরে আমাদের নতুন ঘর সাজাতে হবে, তাই আর দেরি করে কোনো লাভ নেই। এরপর থেকে ছোট ছেলে তাদের নিজেদের জমি চাষ করার পরেও দাদার 18 কাঠা জমিও চাষ করে দিত। কি করবে, অভাবের সংসার, এইভাবে গাধার খাটুনি না খাটলে তো সংসার চালাতে পারবে না। মাঠে তোমার অনেক পরিশ্রম হয় বলো? হ্যাঁ, পা দুটো খুব ব্যথা করছে, শরীরটা আমার নিতে পারছে না। মনে হচ্ছে 2 দিন বাড়িতে বিশ্রাম নিলে খুব ভালো হয়। মনে হচ্ছে কালকে আমি আর খেতে যেতে পারবো না। কিন্তু তুমি যদি খেতে না যাও, তাহলে আবার তোমার দাদা যে পয়সা কাটবে। সারাটা মাস যে কিভাবে চালাই সে তো আমিও জানি, তার মধ্যে আবার যদি পয়সা না পাই। কিন্তু আমার কি করণীয় বলো তো, শরীরটা তো আর দিচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, কালকে বরং আমি যাব, আমি গিয়ে কিছুটা কাজ করে দিয়ে আসবো। তুমি মেয়ে মানুষ, খেতে গিয়ে তুমি কি কাজ করবে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাব, এত তোমায় চিন্তাচিন্তি করতে হবে না। আর কালকে আমি বরং চলে যাব খেতে। বললেই হলো আমি যাব, এই অসুস্থ শরীরে আমি তোমায় যেতে দিচ্ছি।
চুপচাপ কালকে ঘরে বসে বিশ্রাম নেবে। পরের দিন ছোট বউই গেল জমি চাষ করতে। তোমার ভাইয়ের বউয়ের অবস্থা দেখেছো? কি বেরেল্লাপনা শুরু করেছে বাবা গো! আমাদের বাড়ির আর মান সম্মান রইল না। খেতে গিয়ে চাষবাস করার কাজে লেগে পড়েছে। কি না বড় অসুস্থ। তাই তো দেখছি। হুঁ, যত সব ধিঙ্গিপনা। আমার বাড়ির আওতায় থেকে কিন্তু আমি এই সব ধিঙ্গিপনা মোটেই মেনে নেব না। আর শোনো না, আমার ওই 18 কাঠা জমি আর এই বাড়িটুকুতে মন ভরছে না। আমি সব চাই, সব। তুমি তোমার ভাইকে কালই এই বাড়ি থেকে বিদায় করো, আর ওই জমিগুলো থেকেও। না না, একেবারে তাড়াতে পারবো না। বোঝই তো, একটা সমাজে থাকি আমরা, পরে আবার গায়ের লোক আমাদের ওপরেই চড়াও হবে। বুদ্ধি করে ওকে তাড়াতে হবে। আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে, তুমি শুধু আমার পাশে থেকো। বাবা, তোমার মোটা মাথাতে আবার বুদ্ধি এসেছে তাহলে? ঠিক আছে, দেখবো ক্ষণিকাল কি বুদ্ধি বের করেছো। শোন ভাই, সম্পত্তি পাবো বললেই তো আর সম্পত্তি পাওয়া হয় না। সে সম্পত্তি পাওয়ার যোগ্য কিনা সেটাও তো বিচার করে নিতে হবে। শোন, আমি একটা শর্ত রেখেছি, আমি এই জমি দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেব, কিন্তু তার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? আমার বিশ্বাস আপনারা আবার আমাদেরকে ঠকানোর জন্যই কোনো শর্ত রাখবেন। তবে ভগবানের ওপর আমি আজও বিশ্বাস করি। এত বড় অন্যায় ভগবান আর মেনে নেবে না। ওই জন্যই তো বলছি, শোনো, আমাদের যে পুরো সম্পত্তি রয়েছে 20 কাঠা, ওই 20 কাঠার জমি তোমাকে একদিনে চষে দেখাতে হবে। কিভাবে চষবে সেসব আমি দেখতে যাব না, তবে একদিনে যদি তুমি 20 কাঠা জমি চষে দেখাতে পারো, আমি কিন্তু এই জমি পুরো সমান সমান 2 ভাগে ভাগ করে দেব। ঠিক আছে, আমরা রাজি। এ কি বোকামো করলে গো তুমি! ওরা তো গ্রামের 10টা চাষিকে ভাড়া করে নিয়ে এসে ঠিক জমি চষিয়ে ফেলবে। এই তোমার ঘটে তীক্ষ্ণ বুদ্ধি এসেছিল। চুপ করো তো গিন্নি। গায়ের ছাপোষা চাষিরা পয়সা ছাড়া কখনো চাষ করতে আসবে না। আর আমার ভাইয়ের কাছে টাকা পয়সা আছে নাকি ছাই, দেখবে না, ও কিচ্ছু পারবে না। সময়ের ব্যবধানে এই পুরো সম্পত্তি আমি নিয়ে ফেলেছি। তুমি তো বলে দিলে গিন্নি, কিন্তু আমি একা ওই গোটা জমি একা চাষ করবো কি করে? মানছি, আমি মানছি তুমি আমাকে সাহায্য করবে, কিন্তু 20 কাঠা মুখের কথা তো নয়। এসব নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কাল শুধু ভোর হবার অপেক্ষা, তারপরে দেখোই না কি হয়। আরে, এটা আবার কেমন যন্ত্র গো? এটা হলো এক বিশেষ যন্ত্র। মনে আছে, বাবা আমাকে একখানা বড় সোনার আংটি দিয়েছিল। আজকে আমি ওই সোনার আংটিটা বাঁধা দিয়ে এই যন্ত্রটা ভাড়া করে নিয়ে এসেছি। এই যন্ত্রটা চালাও দেখি। এই যন্ত্রটার ওপরে বসে শুধু চালাও, দেখবে ঘন্টা খানেকের মধ্যেই সমস্ত জমি চষা হয়ে গেছে। খাতা বুদ্ধি দিয়েছো, তাহলে যাই, ঝটপট গিয়ে জমিটা চাষ করে ফেলি। হ্যাঁ, দেখলে তো, দেখলে তোমার ভাই ঠিক একখানা বুদ্ধি বের করে টাকা পয়সা জোগাড় করে পুরো জমিটা চষার এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শুধু শুধু নিজেকে অতিরিক্ত চালাক বলে বড়াই করলে, আর এখন হাত থেকে এতগুলো সম্পত্তি চলে গেল। হায় 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 গো! শুধু কি আমার একার দোষ নাকি? বেশ, ওকে তো 2 কাঠা জমি দিয়ে রেখে দিয়েছিলাম। তুমিই তো আমাকে বেশি বেশি বললে যে পুরো সম্পত্তিটা তুমি হাতাবে। দেখলে তো বেশি লোভ করতে গেলে কি হয়। আগে ভাবতাম আমার বউটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমান, সব থেকে চালাক, কিন্তু তো এখন দেখছি আমার বউটাই হচ্ছে সব থেকে বড় মূর্খ।